নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। প্রকাশ্যে গুলিকাণ্ডের ঘটনার মূল অভিযুক্ত রাজু, বিমান এবং অমিত কোথায়? কেন পুলিশ ৮ দিনে অন্ধকারে হাত রাখছে? এর মধ্যে মঙ্গলবারে ৩ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ তল্লাশি চালালো ভারত রত্ন সংঘ ক্লাবের প্রাক্তন সভাপতি প্রদ্যুৎ ধর চৌধুরীর বাড়ি ও সুকান্ত গুপ্তের বাড়িতে। চাঞ্চল্যকর গুলিকাণ্ডের ঘটনা তদন্তে নেমে পুলিশ ধৃত প্রদ্যুৎ ধর চৌধুরী এবং সুকান্ত গুপ্ত নামে দুজনের বাড়িতে চিরুনি তল্লাশি চালায় মঙ্গলবার। জানা যায়, রীতিমতো আদালত থেকে অনুমতি নিয়ে এদিন পুলিশ ভারত রত্ন সংঘ ক্লাবের প্রাক্তন সভাপতি প্রদ্যুৎ ধর চৌধুরীর বাড়ি ও সুকান্ত গুপ্তের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। ৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চালানো হয় তল্লাশি অভিযান। উপস্থিত ছিলেন এসডিপিও, এনসিসি এয়ারপোর্ট থানার ওসি সহ অন্যান্যরা। তল্লাশি অভিযান চালিয়ে এদিন পুলিশ বেশ কিছু তথ্য সংগ্রহ করে। দীর্ঘ সময় ধরে উভয় বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। এই দিনে তল্লাশি অভিযান সম্পর্কে পুলিশ মুখ খুলতে নারাজ। তবে তদন্ত প্রক্রিয়া যতই এগোচ্ছে ততই স্পষ্ট হয়ে যাচ্ছে নেগোসিয়েশন বাণিজ্য নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। এদিকে পুলিশ সূত্রে জানা যায়, ধৃত প্রদ্যুৎকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তদন্তকারী পুলিশের বেশ একাধিক বিষয়ে সন্দেহ হয়েছে। তারপরেই এদিন দুজনের বাড়িতে পুলিশ দুপুর থেকে তল্লাশি চালায়। পুলিশ সূত্রের খবর, দুজনের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ তেমন কিছু পায়নি। পুলিশ খতিয়ে দেখেছে বাড়ির মোবাইল, ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড সহ বিভিন্ন নথিপত্র। সবকিছুই স্বাভাবিক পেয়েছে পুলিশ। খবর লেখা পর্যন্ত পুলিশ সুকান্ত গুপ্তকে গ্রেপ্তার করে নেয়নি বলে খবর। উল্লেখ্য, গত ৩০শে এপ্রিল বাড়ি থেকে ডেকে এনে ভারত রত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেবকে শালবাগান হাতিপাড়া এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর পুলিশ তদন্তে নেমেছে। তদন্তে নেমে ৩ জনকে ইতিমধ্যে জালে তুলেছে। কিন্তু মৃত দুর্গার স্ত্রীর অভিযোগ মতো রাজু, বিমান, অমিত কাউকে এখন পর্যন্ত পুলিশ জালে তোলেনি। পুলিশের এখনো সন্দেহ, রাজু, বিমানদের মধ্যে কেউ নাকি বহিরাজ্য থেকে আনা কোনো খুনি এই ঘটনার সাথে জড়িত। পুলিশ এ বিষয় নিয়ে এখনো পুরোপুরিভাবে ধোঁয়াশায় রয়েছে। তবে যতক্ষণ না পর্যন্ত পুলিশ মূল অভিযুক্ত রাজু, বিমান এবং অমিতকে গ্রেফতার করবে, ততক্ষণ পর্যন্ত মূল অভিযুক্তের সন্ধান পাওয়া যাবে বলে মনে হচ্ছে না সাধারণ মানুষের কাছে। যতদূর খবর, এই ৩ অভিযুক্ত ইতিমধ্যেই কোনো এক মহলকে কাজে লাগিয়ে নিরাপদ ডেরায় স্থান নিয়েছে এবং তাদের গ্রেপ্তার করতে ইতিমধ্যে কলকাতায় অবস্থান করছে পুলিশের একটি বিশেষ টিম। শান্তন টিভি। সমাজের অতি দরদি সমাজ সংশোধনকারীদের হাতে প্রকাশ্য রাস্তায় লাঞ্ছিত হতে হলো এক দম্পতিকে। শারীরিকভাবে স্বামী এবং স্ত্রীকে নির্যাতন করার ভিডিও ভাইরাল করে দিল সমাজের সেই অতি দরদি সমাজ সংশোধনকারীরা। বিলোনিয়া মহিলা থানায় মামলা দায়ের করা হলেও মহিলা থানার পুলিশ কেন পদক্ষেপ গ্রহণ করেনি? সেই প্রশ্নের নিরিখে মহিলা থানার ভূমিকাকে ঠেলে দিল সন্দেহের মধ্যে। সমাজের অতি দরদি সমাজ সংশোধনকারীদের হাতে প্রকাশ্য রাস্তায় মার খেতে হলো স্বামী এবং স্ত্রীকে। স্বামীর চোখের সামনে সমাজ সংশোধনকারীরা পেটালো স্ত্রীকে, আর স্ত্রীর চোখের সামনেই সমাজ সংশোধনকারীদের কিল, ঘুষি, লাথি পড়ল স্বামীর শরীরে। এই ঘটনা একেবারে হার মানিয়ে দিল মধ্যযুগীয় বর্বরতাকে। জঘন্যতম এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে বিলোনিয়া থানার অন্তর্গত চিত্তামারা কচ্ছপা এলাকায়। কি অদ্ভুত ঘটনা! একেবারে হরিণ লুটের মতো। যে যেভাবে পারে সে সেভাবেই কেলানি দিয়ে গেছে স্বামী এবং স্ত্রীকে। আর এমন ঘটনা ঘটেছে বিলোনিয়া মহকুমার পুরাতন মোটর স্ট্যান্ড এলাকার বাসিন্দা সঞ্জয় দাস এবং তার স্ত্রী রাখি সরকার দাসের সঙ্গে। বিলোনিয়া থানার অন্তর্গত চিত্তামারা কচ্ছপা এলাকায় সঞ্জয় দাস তার স্ত্রী রাখি সরকার দাসকে নিয়ে গিয়েছিলেন নেমন্তন্ন খেতে। নেমন্তন্ন খেয়ে ফেরার পথে গত রবিবার ঘটে এই জঘন্যতম ন্যাক্কারজনক ঘটনা। মেলায় যাওয়ার বিষয়কে কেন্দ্র করে স্বামী সঞ্জয় দাসের সঙ্গে খানিকটা তর্ক জুড়ে দেন স্ত্রী রাখি সরকার দাস। এই ঘটনাটি সহ্য করতে পারেনি সমাজের অতি দরদি সমাজ সংশোধনকারীরা। স্বামী স্ত্রীর এই ঘটনাটিকে তারা পরকীয়ার রূপ দেয়। এরপরে শুরু হয়ে যায় সমাজ সংশোধনকারীদের কেলানি। অসহায়ভাবেই মারাত্মক শারীরিক নির্যাতন হজম করতে হয় স্বামী এবং স্ত্রী দুজনকেই। সমাজ সংশোধনকারীদের তালিকায় জড়িয়ে পড়ে মহিলারাও। নিমন্ত্রণ
নিমন্ত্রণে যাইতাম লাগছি, নিমন্ত্রণ থেকে খাইয়া বাড়িতে গেছি। আচ্ছা, এই বাড়িতে আইবার সময় আমরা রাস্তার থেকে তো দাঁড়াই দুজন কথা হইতেছি, এর মধ্যে মহিলা মেইন রোডের উপরেই মেইন রোডে কি হয়েছে ঘটনাটা? ঘটনা আমরা তো ইয়ান্তে নিমন্ত্রণ খাইতাম গেছি, নিমন্ত্রণ খাই বাড়িতে ফিরতে সময় আমরা দুজন দাঁড়াই একটু কথা বলতেছি, আমাদের মধ্যে একটু তর্কাতর্কি হইতেছে। হঠাৎ করে কতটি মহিলা টহিলা পুরুষ টুরুষ আয়, মানে আমরা কইতে তোরা হাজব্যান্ড ওয়াইফ নি, তোরা হাজব্যান্ড ওয়াইফ না, তোরা কোন থেকে আইছস, মানে এইসব ধরনের কথা কই আমরা মায়ের দূর আরম্ভ করছে। আমার জামাই হের পাওয়া দূরে কইছে মাসি এটা আমার বউ, হেতারা কথা শুনতে রাজি না, হেতারা আমাদের শুধু মারতেই আছে। সঞ্জয় দাস এবং রাখি সরকার দাসের স্বামী স্ত্রীর সম্পর্ক মানতে নারাজ তারা। উল্টো কান ঝালাপালা করার মতো অজস্র কুৎসিত গালি শুনতে হয় স্বামী এবং স্ত্রীকে। এখানেই ঘটনা থেমে নেই। পুরো ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে সমাজের সেই অতি দরদি ধারক বাহকরা। শেষ পর্যন্ত ঘোর বিপদ থেকে স্বামী এবং স্ত্রী নিজেদেরকে উদ্ধার করে ফিরে আসে বিলোনিয়া মহিলা থানায়। মামলা দায়ের করে রূপন বণিক এবং শিবম বণিক নামের সমাজের দুই ভক্ষকের বিরুদ্ধে। ঘটনা 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও বিলোনিয়া মহিলা থানার পুলিশ এখনো পর্যন্ত সমাজের সেই সমস্ত ধারক বাহকদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। আগে যাই, যদি বার্থডে শেষ হয়ে গেছে যদি যাই, তাহলে আমার বোনের কাছে আমার কোনো দামই থাকতো না। চলো এই বার্থডে ভিতরে যাই, হ্যাঁ এই কথা তর্কাতর্কি করতেই হারে ফটাফট মানুষ আইয়ে মাত্র মহিলা 2-3 আইয়ে মাত্র হারে ফট করে থাকো সুপার আরম্ভ করছে, হ্যাঁ নাকি আমার বোনা বলে। আবার রোডে আবার কয়েকটা ছেলে বাইকটা তুলে আইয়া এই সিলিয়ার লোকের একটা ভদ্রলোক আইসে হ্যাংলা করে লুঙ্গি ভরা খুব ড্রিঙ্কস করে রাখছে আইয়া, মানে খুব অসাধারণ গালাগালি, মাগি খানকি কি ধরনের গালি আমি লাইভে শুনি না এইসব দাদা, আমি লাইভে শুনি না, আমার সামনে আমার বলে। আমি তো মহিলাটিরা পা ধরে রেখেছি, মাসি এইটা আমার ওয়াইফ, বারবার বলতেছি মাসি এটা আমার ওয়াইফ। আপনি বিশ্বাস করেন যদি আপনারা যা আসল লোক আপনারা থানাত ফোন করেন না, থানাত ফোন করে আমরা থানাত আমরা হ্যান্ড আউট করে দেন, আমরা কি স্বামী স্ত্রী না থানায় প্রুভ করবো। তারা বুঝতেই রাজি না আমি নাকি আমার বড় নিয়ে বলে বনের মধ্যে ঢুকতে আছি। আপনারা মামলা করছেন? হ্যাঁ মামলা করছি। আমরা তো এলাকার লোক সবাই চিনি না, এলাকার লোক সবাই চিনি না, যে লোকটার আমরা নাম শুনছি নাম জানছি, একটা হয়েছে রূপন বণিক বাপ মারা গেছে, আর একটা হয়েছে শিবম বণিক তে আছে। তে আমার খুব অসাধারণ গালাগালি করছে তে, হ্যাঁ কী কারণে গালাগালি করছে, আমরা যদি কোনো কিছু করতাম আমরা থানাতে হ্যান্ড ওভার করতো, তো তারা তো হ্যান্ড ওভার করতো নাই থানার ভিতরে। আমি অল্টারনেটিভ করতেই আছি যে আমার ওয়াইফ আমরা দুপুরে যখন মিষ্টি দোকানে গেছি অর্জুন দেবনাথ চিত্তেমারা, তাইও দেখছি আমার ওয়াইফের লেগেছে, আমরা নিমন্ত্রণ খাইতেছি বাজারে মিষ্টির দোকানে, তাইও দেখছি তাই দোকানের সামনে দাঁড়াইছি। এখন আপনারা কি চান? আমি একটা জিনিস আবেদন করতেছি মুখ্যমন্ত্রীর কাছে, আমি সুস্থ বিশ্বাস চাই আর কিছু লাগতো না। আর যে ফেসবুকে এইটা যে রটাইছি আমি হের পর শাস্তি চাই, এটা এতটুকু আমার দাবি, আর কিছু লাগতো না। মানে ওইটা কি আপনারা যখন অত্যাচার করা হয়েছে এটা কি ভিডিও করা হয়েছে? হ্যাঁ ভিডিও করা হয়েছে। ওটা কি ভিডিওটা আপনারা কোথায় দেখছেন? এটা ওখানে আমি সবার মোবাইলে দেখতেছি, সবাই আমার গোলাবানটাকে রেখে আমার দিয়ে দেয়, যারা আমার ক্লোজ লোক তারা মোবাইলে দিয়ে কী হয়েছে আমরা সবাই মোবাইলে অথচ আপনারা হাজব্যান্ড ওয়াইফ, আমার অথচ হাজব্যান্ড ওয়াইফ। আমি বুঝতেছি না বাবা, আমার তো কোনো আমার যদি আমার মামা যদি না করতো আমি কোনো সুইসাইড করে নিতাম, আমার অপমান সহ্য আমার জিনিসটি। থানায় গিয়েও অভিযোগকারীরা যদি কোনো ধরনের সুবিচার না পায় তাহলে তারা যাবে কার কাছে? এই প্রশ্নটাই এখন সর্বত্র ঘোরাফেরা করছে। পুলিশ কি তাহলে সমাজের সে সমস্ত ধারক বাহকদের তল্পি বাহক হয়ে কাজ করছে, নাকি সাধারণ মানুষদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য কাজ করছে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শান্তন টিভি। দুই প্রতিবন্ধী সাঁতারু সহ আন্তর্জাতিক ইভেন্টে লড়াই করতে যাওয়া মোট 4 জন খেলোয়াড়ের পাশে দাঁড়ালো লংতরাই গুঁড়ো মশলা। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই 4 খেলোয়াড়ের হাতে আর্থিক সাহায্য তুলে দেন লংতরাই গুঁড়ো মশলার কর্ণধার রতন দেবনাথ। মঙ্গলবার লংতরাই গুঁড়ো মশলার কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ইভেন্ট লড়াই করতে যাওয়া দুই প্রতিবন্ধী সাঁতারু সহ 4 জন খেলোয়াড়দের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। লংতরাই গুঁড়ো মশলার কর্ণধার রতন দেবনাথ জানিয়েছেন, তাদের এই প্রতিষ্ঠান বাণিজ্যিক কর্মকাণ্ডের পাশাপাশি সারা বছর নানা সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচিতেও যুক্ত থাকে। এর অঙ্গ হিসেবে মঙ্গলবার সিঙ্গাপুরে প্রতিবন্ধী সাঁতারের ইভেন্টের লড়াই করতে যাওয়া সমীর বর্মন এবং বিনীত রায়ের হাতে 10,000 টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। কাজাকিস্তানে 9 থেকে 21 জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান যুব দাবা 2024 চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া রাজ্যের উদীয়মান দাবাড়ু আরাধ্যা দাসের হাতে 5,000 টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।
সুইডেনে বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া মিতালি দেবনাথের হাতে তুলে দেওয়া হয় 25,000 টাকার আর্থিক সাহায্য। আপনারা জানেন যে লংতরাই কোম্পানি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সারা বৎসর এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। তারই অঙ্গ হিসাবে আজকে আপনাদেরকে ডাকা, এবং আমাদের আজকে খুবই একটা আনন্দের দিন যে আমরা এই কোম্পানি আজকে চারজন ন্যাশনাল ইন্টারন্যাশনাল যারা চান্স পেয়েছে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে, তাদেরকে আমরা আর্থিকভাবে আজকে সাহায্য আমরা করব। পাশাপাশি আমরা তাদের দেশে খেলতে যাবে তাদের জন্য আপনাদের মাধ্যমে রাজ্যে এবং রাজ্যের মানুষের কাছে আশীর্বাদ প্রার্থনা করব, যারা ওই যে দেশে ওরা খেলতে যাবে সেখান থেকে যাতে ভারতের নাম সুনাম ওরা খ্যাতি অর্জন করে দেশে ফিরে এবং ভালো পদক নিয়ে ওরা দেশে ফিরে, তার জন্যই আপনাদেরকে ডাকা। তো আমরা আজকে 4 জনকে করব, তার মধ্যে সিঙ্গাপুরে যাবে, এখানে প্রতিবন্ধী আমার 2 ভাই আছেন যারা সিঙ্গাপুরে যাবে, প্রতিবন্ধী সাঁতারু সমীর বর্মন এবং বিনীত রায়, ওরা আমাদের সঙ্গে আছে। কিছুদিন আগে আমাদের রাজ্যের মেয়ে ফিলিপিন থেকে স্বর্ণপদক এনেছে মিতালি দেবনাথ, ওনারও আবার চান্স পেয়েছে। ও যাচ্ছে সুইডেনে ওয়ার্ল্ড মাস্টার অ্যাথলেটিক্স গাথেনবার্গ চ্যাম্পিয়নশিপ 2024, ওখানে যাচ্ছে। ওকে আমরা আজকে এখানে আর্থিকভাবে সাহায্য করব। এছাড়া আমাদের মধ্যে রয়েছেন আরাধ্যা দাস, যে আগামী 9 থেকে 21 জুন ও এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপ 2024 ও যাবে কাজাকিস্তানে। লংতরাই গুরু মশলার এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে আগামী দিনে উদীয়মান খেলোয়াড়দের ক্রীড়া ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা এক প্রকার নিশ্চিত। স্যান্দন টিভি। মঙ্গলবার শান্তিরবাজার মহকুমা প্রশাসন বাইঘোড়া, মহুরীপুর ও জোলাইবাড়ি বাজারে প্লাস্টিক বিরোধী অভিযানে নামে। অভিযানে নেমে মহকুমা প্রশাসনের পদাধিকারীরা বিভিন্ন দোকান থেকে বিপুল পরিমাণে প্লাস্টিক বাজেয়াপ্ত করে। একই সঙ্গে যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা খোলা বাজারে প্রতি লিটার পেট্রোল ডিজেল 200 থেকে 300 টাকা দরে বিক্রি করছে, এর সমস্ত অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে বেআইনিভাবে মজুত রাখা পেট্রোল ডিজেল বাজেয়াপ্ত করে। প্লাস্টিক জাতীয় পণ্যের ব্যবহার যাতে না করা হয় এর জন্য দোকানদারদের সতর্ক করা হয়। এদিন মেয়াদ উত্তীর্ণ বহু পণ্য সামগ্রী ও বাজেয়াপ্ত করা হয় এই অভিযানের মধ্য দিয়ে। আমরা আজকে প্লাস্টিক এবং পলিথিনের একটা অভিযান চালিয়েছি। প্রথমে আমরা বাইঘোড়া, তারপর জোলাইবাড়ি বাজার এবং মহুরীপুরের কিছু প্রান্তে আমরা করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্লাস্টিকের পাশাপাশি বহু জায়গায় বহু দোকানে আমরা খুব বিরাট সংখ্যকভাবে আমরা প্লাস্টিক আমরা পেয়েছি। তাছাড়া এর পাশাপাশি আমরা পেট্রোল ডিজেল যেগুলো অসাধুভাবে বিক্রি করছে সেগুলো আমরা নিয়ে এসেছি। তো এই অভিযানগুলো আমাদের এখন নিয়মিত চলবে, যাতে করে অসাধুভাবে কোনো ধরনের ব্যবসা যাতে না চলে। কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ল বৈদ্যুতিক তারে। ঘটনা উত্তর চরিলাম গৌতম কলোনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতের বেলা ঝড়ে গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে দাবি জানায় দ্রুত বিদ্যুৎ সংস্কার করে দেওয়ার জন্য। অভিযোগ, বিগত দিনে 3 বার বিদ্যুৎ নিগমের কর্মীদের অবগত করা হলেও গাছটি কাটার কোনো উদ্যোগ নেই, যার কারণে গাছ ভেঙে পড়েছে। গতকালকে রাত্রে ঝড় বৃষ্টি তুফানে বিরাট বড় গাছ ভেঙে পড়ছে। যদি দিনের বেলা হয়তো প্রচুর ক্ষতি হইলে পুরা জ্বল্লা গেল, গেলে মেন তার ছিঁড়া গেছে 2টা। আর আমরা রাত্রে ঘুমাই দিয়েছি, আমরা বাড়ির কাছে বলতে আমার ঘরের উপরেই। যদি কোনো দিনের বেলা হয়তো রাত্রে বুঝতে পারলাম না, চালের উপরে পড়ছে, যদি সামনে লোক থাকতো জায়গা শেষ হয়ে গেলে। তো এটা আমি একটা কথা কই, কারেন্ট অফিসে তারা নেগলেন্সি আছে। এর আগে আমি জানাইছিলাম যে আমার ঘরের সামনে তার জোড়া দেওয়া আছে। খোয়াইয়ে সদ্য প্রয়াত সাংবাদিক মানস ভট্টাচার্যের স্মরণ সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন সন্ধ্যায় খোয়াই প্রেস ক্লাব ও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত হয় এই স্মরণ সভা। খোয়াই জেলার গ্রন্থাগারে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, আইনজীবী সহ রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃত্ব। অতিথিরা প্রত্যেকে প্রয়াত সাংবাদিকের জীবন কাহিনী নিয়ে আলোচনা করেন।
সাংবাদিক মানুষ ভট্টাচার্য আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। আমরা কোনোদিন আশা করিনি এত অল্প বয়সে মানুষের মতো একজন দুর্ধর্ষ সাংবাদিক অকালে চলে যাবে, কিন্তু নিয়ম তো আমাদের মানতেই হবে। আজ এখানে তার স্মরণ সভায় মিলিত হব, তা আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।